সিরিয়াতে গত এক সপ্তাহে সরকার বিরোধী বিদ্রোহী গ্রুপগুলো যত দ্রুত সামনে অগ্রসর হয়েছে এবং বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে, যা ছিল অকল্পনীয় সফলতা। আর এই প্রদেশগুলো দখল করতে আসাদ বাহিনীর সময় লেগেছিল দীর্ঘ 5 বছর। বিদ্রোহীদের হাতে আসাদ সরকারের পতনের মাধ্যমে শুধু সিরিয়ায় নয়, পুরো মধ্যপ্রাচ্যে জিওপলিটিক্যাল বিশাল পরিবর্তন ঘটবে। সিরিয়ায় এই বিপ্লব এবং আসাদ সরকারের পতনের মাস্টার মাইন্ড কে? কার গ্রিন সিগন্যালে প্রথমে আলেপ্পো, হামা, হোমস শহর দখল করে দামেস্কে পৌঁছালো বিদ্রোহীরা? ইদলিবের ছোট্ট একটি গেরিলা বাহিনী কোন শক্তির বলে আসাদ পরিবারের অর্ধশত বছরের শাসন প্রাচীর ভেঙে ফেলতে সক্ষম হলো? এর পিছনে পরিকল্পনাকারী কে বা কারা? এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো। সিরিয়ার এই বিদ্রোহের মাস্টারমাইন্ড কে তা স্পষ্ট করে বলতে হলে সিরিয়ার লাভ ক্ষতির হিসাব টানতে হবে। সিরিয়ার লাভ ক্ষতির হিসাব চলুন মানচিত্রের মাধ্যমে দেখি। এই অঞ্চল পুরোটুকু হচ্ছে সিরিয়া। সিরিয়ার উপরের অংশ তুরস্ক এবং ডান পাশের অংশ ইরাক, বাম পাশে রয়েছে লেবানন, নিচের অংশে রয়েছে জর্ডান। আর সিরিয়ার মধ্যে সরকার বাহিনী ছাড়াও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী শাসন করে চলেছে। সিরিয়া বিদ্রোহী গোষ্ঠীর উত্থানের পূর্বে সিরিয়ার মানচিত্রের রূপ ছিল এইরকম। এখানে ইরাকের বর্ডার ঘেঁষা এই হলুদ অংশটুকু শাসন করে পিকেকে। পিকেকে হলো একটি কুর্দিশ স্বাধীনতাকামী গ্রুপ, যারা ইরাক, ইরান, তুরস্ক এবং সিরিয়ায় থাকা সকল কুর্দিদের নিয়ে একটি কুর্দিস্তান স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায়। পিওয়াইডি, ওয়াইপিজি, পিজেকে, ওয়াইবিএস এ সমস্ত বিদ্রোহী সংগঠনগুলো নিয়ে পিকেকে গঠিত হয়েছে। এদের সমর্থন করে আমেরিকা এবং ইসরায়েল। এখানে ইসরায়েল এবং আমেরিকার স্বার্থ হলো এই রাষ্ট্রটি হবে তাদের মদতপুষ্ট এবং এই অঞ্চল ব্যবহার করে তারা তুরস্ক, ইরান, ইরাক এবং সিরিয়ায় গোয়েন্দা নজরদারি চালাবে। এছাড়া সিরিয়ায় যত তেলের খনি রয়েছে তার আংশিক রয়েছে এই কুর্দি এলাকায়। এখান থেকে আমেরিকা হাজার হাজার টন ব্যারেল তেল নিয়ে যায় আর বিনিময়ে কুর্দিদের অস্ত্র সহায়তা করে। এখানে পিকেকের দখলে থাকা এই অঞ্চলে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে, যেখানে বর্তমানে আমেরিকার 500 জন সৈন্য রয়েছে। সিরিয়ার এই সাদা অংশটুকু রয়েছে বাশার আল আসাদ সরকারের অধীনে। বাশার আল আসাদের নেতৃত্বাধীন বাথ পার্টি সাংবিধানিকভাবে এখন সিরিয়ার প্রধান সরকারি দল। তার আল আসাদ সরকারকে সাপোর্ট করে ইরান এবং রাশিয়া। 11 সনে আরব বসন্তের সময় যখন পুরো সিরিয়া বিদ্রোহীদের দখলে চলে গিয়েছিল, শুধুমাত্র দামেস্ক বাকি ছিল, তখন ইরান এবং রাশিয়াকে বাশার আল আসাদ তাকে রক্ষা করতে সিরিয়ায় আমন্ত্রণ করে। এই অংশে রাশিয়া তার বিমান ঘাঁটি এবং নৌঘাঁটি স্থাপন করে, যার মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যে রাশিয়া তার গোয়েন্দা নজরদারি করার সুযোগ পায় এবং ইরান তার শিয়া মিলিশিয়া সংগঠনগুলোর মাধ্যমে আসাদ সরকারকে ব্যাকআপ দেয়, যেন ইরান সিরিয়ার উপর দিয়ে খুব সহজে লেবাননে হিজবুল্লাহর কাছে অস্ত্র পৌঁছাতে পারে। এছাড়াও আসাদ ধর্মীয়ভাবে একজন শিয়া মতাদর্শী হওয়ায় আরো জোরালো সমর্থন পায় ইরানের কাছ থেকে। অন্যদিকে এই সবুজ অংশটুকু হলো বর্তমান বিদ্রোহী দল এইচটিএস এবং ফ্রি সিরিয়া আর্মির অধীনে। এই সংগঠনগুলোর প্রধান ঘাঁটি ছিল ইদলিব, আর এই সংগঠনগুলোকে সাপোর্ট করে তুর্কি সরকার। কেন তুরস্ক সরকার তাদের সমর্থন করে? কারণ একসময় এই সাদা অংশটিতে সিরিয়ান আরব 74% সুন্নি বসবাস করত, আর সুন্নি মুসলমানরা জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধির জন্য বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। বাট বাশার আল আসাদ সরকার সিরিয়ার 74% সুন্নি মুসলমানদের ডিমান্ডকে প্রাধান্য দেয় নাই, বরং ইরানের শিয়া মিলিশিয়া, সিরিয়ার সরকারি বাহিনী এবং রাশিয়া কর্তৃক তাদের বন্দী, গণহত্যা করা থেকে শুরু করে সকল প্রকার ভয়াবহ নির্যাতন করা হয়। বর্তমানে গাজার যেমন পরিস্থিতি হয়েছে, তেমনই সিরিয়াতে ইরান, রাশিয়া এবং সিরিয়া সরকারি বাহিনী সুন্নি মুসলমানদের অঞ্চলগুলিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। ভয়াবহ জুলুমের মাধ্যমে সিরিয়ার এই অঞ্চল থেকে সুন্নি মুসলমানদের বিতাড়িত করা আর সিরিয়ান আরব নির্যাতিত মুসলমানদের জন্য তুরস্ক তাদের বর্ডার খুলে দেয়। ফলে প্রায় 90 লক্ষ সিরিয়ান তুরস্কে আশ্রয় গ্রহণ করে। একই সাথে আরো হাজার হাজার সিরিয়ান ইউরোপ, আমেরিকা এবং আরবের বিভিন্ন দেশে আশ্রয় গ্রহণ করে। অবাক করা ব্যাপার হলো বাশার আল আসাদ 2011 থেকে 2024 সাল পর্যন্ত ইরান, রাশিয়ার মদদে প্রায় 2.5 লক্ষ সিরিয়ান সুন্নি মুসলমানকে হত্যা করে। আর এই কারণে বাশার আল আসাদকে সিরিয়ার কসাই বলা হয়। তার পিতা হাফিজ আল আসাদও সিরিয়ার হোমস শহরে প্রায় 40,000 সুন্নি মুসলমানকে হত্যা করেছিল। বাশার আল আসাদের বিরুদ্ধে আল কায়দা, আল নুসরা ফ্রন্ট, ফ্রি সিরিয়ান আর্মি সহ বিভিন্ন সশস্ত্র সংগঠন যুদ্ধ করে আসছিল। তাদেরকে তাড়িয়ে তুরস্কের বর্ডার ঘেঁষা ইদলিব শহরে নিয়ে যাওয়া হয়। আর এই ইদলিব শহর থেকে এই বিদ্রোহী সংগঠনগুলো তাদের প্রতিরোধ অক্ষ গড়ে তোলে। বিদ্রোহীরা দুর্বল হয়ে পড়লে তুরস্কের রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ পিকেকে সন্ত্রাসী সংগঠন সিরিয়ার অনেক অঞ্চল দখল করে নেয়। ফলে পিকেকে এবং এই বিদ্রোহী সংগঠন সেই সাথে সিরিয়ার শরণার্থীদের নিয়ে তুরস্ক ভৌগোলিকভাবে ব্যাপক চাপে পড়ে যায়। তাই এখানে তুরস্ক চাচ্ছিল শান্তি চুক্তির মাধ্যমে সিরিয়ার গৃহযুদ্ধ বন্ধ করতে। তুরস্কের বর্ডার ঘেঁষা সিরিয়ার আফরিন অঞ্চল থেকে আল আবাইদা অঞ্চল পর্যন্ত প্রায় 30 কিলোমিটার একটি বাফার জোন তৈরি করে সেখানে সিরিয়ান আরবদের একটি স্থায়ী বাসস্থান তৈরি করতে এবং ধীরে ধীরে তাদের সিরিয়ার মেইন ভূখণ্ডে স্থানান্তরিত করতে চেয়েছিল। এটা ছিল সিরিয়াকে কেন্দ্র করে বিভিন্ন পরাশক্তিধর রাষ্ট্রগুলোর স্বার্থ এবং লাভ ক্ষতির হিসাব। তাই শান্তি চুক্তি বাস্তবায়নের জন্য তুরস্ক দীর্ঘ 12 বছর ইরান, রাশিয়া এবং বাশার আল আসাদ সরকারের কাছে ধর্ণা দিয়েছে। বাট ইরান, রাশিয়া এবং আসাদ এরদোগান সরকারকে কোনো রকম পাত্তা দেয়নি।
হঠাৎ করে 2023 সালের 14 মে এর প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম ধাপে এরদোগানের একই পার্টি ভরাডুবি হয়। এরদোগানের ফল করার অন্যতম কারণগুলোর মধ্যে একটি হচ্ছে তুরস্কে থাকা সিরিয়ান শরণার্থী। ওই সময়টাতে তুর্কি অর্থনীতির অবস্থা খুব খারাপ হয়ে যায়। লিরার মান 80% ফল করে। $1 সমান 23 লিরা থেকে $1 সমান 4.5 লিরা পর্যন্ত নেমে আসে। এই ইস্যুকে কেন্দ্র করে এরদোগানের বিরোধী সিএসপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচনের ক্যাম্পেইনে জনগণের এটা বোঝানোর চেষ্টা করে যে সিরিয়ান আরবদের আশ্রয় দেওয়ার কারণে এবং তাদের জন্য অনেক অর্থ ব্যয় করার ফলে তুরস্কের অর্থনীতিতে ধস নেমেছে। এখান থেকে সিরিয়ার এই বিদ্রোহীদের নিয়ে তুরস্ক সরকার বা এরদোগানের মাস্টার প্ল্যান শুরু হয়। তুরস্ক এই অঞ্চলে নতুন করে তার পররাষ্ট্রনীতি ঢেলে সাজাচ্ছিল, যেখানে গোয়েন্দা নীতি এবং পররাষ্ট্রনীতি ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে। বেসিক্যালি এরদোগান প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের পর তুরস্কের সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থার গোয়েন্দা প্রধান হাকান ফিদানকে পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত করেন। গোয়েন্দা তথ্য এবং পররাষ্ট্র দপ্তরকে একত্রিত করে ডিপ্লোম্যাটিক গেম শুরু করেন। কয়েক মাস ধরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এবং গোয়েন্দা প্রধান বহুবার সিরিয়া এবং ইরাকে সফর করেছেন। যেই সময়টাতে তুরস্ককে সিরিয়া সংকট সমাধানে কেউই পাত্তা দিচ্ছিল না। যেহেতু পিকেকে সিরিয়ার হিউজ পরিমাণে অংশ দখল করেছিল, তাই ইরাকের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে পিকেকে গোষ্ঠীকে ইরাক কর্তৃক রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক চাপে রাখে তুরস্ক, এবং এই সুযোগে ইদলিবে হায়াত তাহরির আল শাম বা এসটিএস এর সাথে এবং সিরিয়ার বর্ডারে সিরিয়ান আর্মির সাথে বন্ধুত্বপূর্ণ কাজ শুরু করে। এছাড়াও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের গোয়েন্দা প্রধান তাদেরকে নিয়ে ব্যাপক পরিমাণে কাজ করে। সেই কাজের অংশ হিসেবে তাদের একটা সশস্ত্র রেডিক্যাল গ্রুপ থেকে একটি রাজনৈতিক এবং কিছুটা মডারেট একটা সশস্ত্র বাহিনীতে রূপান্তরিত করে। এরপরে ফিরে সিরিয়ান আর্মির সাথে তাদের মধ্যে যে সংঘাতগুলো, যে সমস্যাগুলো ছিল, সেগুলোকে কিছুটা হলেও মিটিয়ে বড় পরিসরে তাদেরকে প্রস্তুত করে এবং একই সাথে তুরস্ক সিরিয়ার সাথে একটা সমঝোতায় আসার চেষ্টা করে। সেই সমঝোতার শর্তগুলো তুরস্ক সিরিয়াকে দেয়, যা বাশার আল আসাদ অ্যাকসেপ্ট করে নেয়। দেন তুরস্ক বিদ্রোহীদের গ্রিন সিগন্যাল দেয়। তাদের এই দ্রুত গতির বিরুদ্ধে না সিরিয়ার সরকারি আর্মি না এই কুর্দি সশস্ত্র সংগঠনগুলো দাঁড়াতে পারছে। কারণ কেন তারা দাঁড়াতে পারেনি? তারা তো এর আগে এই বিদ্রোহী গ্রুপটিকে তাড়িয়ে একেবারে ইদলিব পর্যন্ত নিয়ে গিয়েছিল। কি এমন ঘটলো, কি এমন জিনিস এই সিরিয়ার বিদ্রোহীদের হাতে আসলো যে তাদের সামনে এরা দাঁড়াতে পারছে না? বিদ্রোহীদের হাতে আলেপ্পো, হামা, হোমস এবং একের পর এক গুরুত্বপূর্ণ শহরগুলো দখলের পিছনে প্রধান কারণ হলো তুরস্কের অত্যাধুনিক অস্ত্র। তুরস্ক মূলত বিদ্রোহীদের হাতে দুই ধরনের অস্ত্র তুলে দিয়েছে। এখানে বড় একটা টার্ম হলো ইলেকট্রনিক ওয়ারফেয়ার, অর্থাৎ এমন একটি ডিভাইস তাদের হাতে গেছে যে ডিভাইসকে ব্যবহার করে সিরিয়ার সরকারি বাহিনীর এবং এই কুর্দি বাহিনীর অনেকগুলো ফ্লাইং ভেহিক্যাল যানকে জ্যাম করে ফেলে। অথবা তাদের হাতে যে সমস্ত অস্ত্র আছে যেগুলো দিয়ে এই বিদ্রোহী গ্রুপের উপর আক্রমণ করতে পারে, সেই অস্ত্রগুলোকে ফ্রিজ করে ফেলতে পারে। তুরস্কের কাছে যে টিভি-2 বায়ার একটা ড্রোন রয়েছে, এই ড্রোনের ভিন্ন ভার্সন শাহিন ড্রোন, যা বিদ্রোহীদের হাতে তুলে দিয়েছে তুরস্ক। এই শাহিন ড্রোনের মাধ্যমে বিদ্রোহীরা সরকারি বাহিনীর সাজোয়াজান, বিমানঘাঁটি এবং হেলিকপ্টার ধ্বংস করতে সক্ষম হয়েছে। এই অবস্থায় সিরিয়া সরকারি বাহিনী, কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো, শিয়া মিলিশিয়া বাহিনীগুলো অনেকটা আতঙ্কিত হয়ে অস্ত্রশস্ত্র ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সিরিয়ার এই সশস্ত্র বাহিনীগুলো তাদের জন্মভূমি এবং স্বাধীনতা রক্ষায় প্রখর মনোবল নিয়ে অপারেশন শুরু করে। তাদের লক্ষ্য ছিল ইদলিব থেকে দামেস্ক শহর। হায়াত তাহরিম আল শামের সফলতায় অনেকটা উৎসাহী হয়ে অন্যান্য বিরোধী দল, যারা বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়ে, তারাও বাশার বিরোধী বিদ্রোহ শুরু করে। চতুর্মুখী আক্রমণের ফলে বাশার আল আসাদ বাহিনীর মনোবল খুব দুর্বল হয়ে পড়ে। ফলে হোম বিজয়ের 24 ঘন্টার মধ্যে দামেস্ক বিজয় করে বিদ্রোহীরা। দেন বাশার আল আসাদ সরকার দেশ থেকে পালাতে বাধ্য হয়। যে আশ্চর্যের ব্যাপার হলো, বাশার আল আসাদের পক্ষে সিরিয়ার একটি জনগণ রাস্তায় বিক্ষোভ করেনি বা সমাবেত হয়নি। এটাই হচ্ছে জালিমের বিরুদ্ধে জনতার সবচেয়ে বড় প্রতিশোধ। সিরিয়া মুক্ত হয়েছে, কিন্তু তার পরবর্তী পদক্ষেপ কেমন হতে পারে, আন্তর্জাতিক পক্ষগুলোর সাথে সিরিয়ার ভূমিকা কেমন হবে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত তুলে ধরবো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।